বাংলাদেশের ছাত্রদের কোটা আন্দোলনকে সামনে রেখে পেছনে যে নির্বাচিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ছিল তা এখন জলের মতো স্পষ্ট। এবার বিএনপির লং মার্চ শুধুই কি ভারত বিরোধী জিগির, নাকি এর পেছনে অন্য কোনো বড় ষড়যন্ত্র রয়েছে? আগস্টের শুরুতে আওয়ামী লীগের সরকারকে জোর করে উৎখাতের পর দেশের শাসন ক্ষমতা দখলের স্বপ্ন দেখছিল বিএনপি। কিন্তু বর্তমানে জামাতের আস্ফালনে কোণঠাসা বিএনপি ঘুরে দাঁড়াবার জন্য হাতিয়ার করল কি ভারত বিদ্বেষ মেশানো এই লং মার্চ? বিএনপির কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে কি ভারতের বিরুদ্ধে উস্কে দিয়ে এই লং মার্চের ডাক? ঢাকা থেকে বেরিয়ে আন্তর্জাতিক সীমানার উদ্দেশ্যে রওনা দেওয়া লং মার্চকে কেন কোনো বাধা দিল না ইউনিস প্রশাসন? হিন্দুদের ওপর আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর গোটা বাংলাদেশ জুড়ে যে বিক্ষোভ শুরু হয়, সে বিক্ষোভ থেকে মুখ ঘুরিয়ে দিতেই কি বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের এই লং মার্চকে নীরবে সমর্থন করল ইউনিসের অন্তর্বর্তী সরকার? এমন বহু প্রশ্ন আজ দানা বাঁধছে। নিজের ঘরে অন্ন নেই, তাই অন্যের ঘরের হাড়ি ভাঙতে তৎপর বাংলাদেশি মৌলবাদীরা। সম্প্রতি দুদেশের বিদেশ সচিবের বৈঠকে ইতিবাচক আলোচনার ইঙ্গিত মিললেও বাংলাদেশি মৌলবাদীরা যে আপাতত কোনোভাবেই শান্তি ও শৃঙ্খলার পথে হাঁটছে না, তা প্রমাণ আজকের বিএনপির আগরতলা অভিযান। একেই বোধহয় আমরা বলতে পারি যে আপন পায়ে কুড়োল মারা। ভারত বিদ্বেষকে চরম মাত্রা দিতে একের পর এক ভুল করে চলেছে বাংলাদেশিরা। হিন্দুদের ওপর আক্রমণ থেকে শুরু করে আগরতলার উদ্দেশ্যে লং মার্চ, মৌলবাদীদের বদ উদ্দেশ্য স্পষ্ট দৃশ্যমান। তবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপির এই লং মার্চ কিভাবে দেখল ভারত? এই লং মার্চের পেছনে কোনো বড় ষড়যন্ত্র থাকার সম্ভাবনা কতটা রয়েছে? আর এই লং মার্চের আড়ালে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো কতটা চাপা পড়বে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিএনপি লং মার্চ এবং দুদেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ চন্দ এবং ননীগোপাল দেবনাথ। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ননী স্যার, প্রথমে আপনার কাছে আসি। বিএনপির লং মার্চ, এই ধরনটা দেখে কি মনে হলো? ভারতকে, বিশেষ করে ত্রিপুরাকে উস্কে দেবার বা ব্যতিব্যস্ত করার যে একটা প্রচেষ্টা, কতটা সক্ষম হলো বিএনপি? নমস্কার। বিএনপির নিজের লং মার্চ, এটাকে আসলে আমি গুরুত্ব দিতে রাজি না। কারণ এটা বাংলাদেশের এই প্রক্রিয়াটা শুরু হয়েছে অনেক আগের থেকেই। আমরা ক্রিকেট খেলার মাঠেও দেখেছি ভারত বিদ্বেষ ছড়াতে, এবং এটা দীর্ঘদিন ধরেই যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, ওই যে শক্তিটা, অর্থাৎ পাকিস্তানপন্থী যে শক্তিটা, আমরা এখন যেটাকে জামাতি ইসলামী বলি, বা বাংলাদেশে পাকিস্তানের যেই শক্তিটা আর কি, যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পেছনে যাদের অবদান ছিল, অবদান মানে যারা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান রাষ্ট্রে পরিণত করেছিল এবং সেখানকার যে বাংলা ভাষা বা বাঙালি জাতিকে অবদমন করার জন্য যে সমস্ত চক্রান্ত করেছিল, তার বিরুদ্ধে যে মানে প্রতিক্রিয়া স্বরূপ যে মুক্তিযুদ্ধের যে আন্দোলন, এবং এই মুক্তিযুদ্ধ কখনোই সম্ভব হতো না যদি ভারত সাহায্য না করতো। ভারতের প্রায় 17-18 হাজার সৈন্য সেদিন মারা গেছিল। তো এই যে রক্ষণশীল যারা মৌলবাদী যে সমস্ত শক্তি, পাকিস্তানপন্থী বা রেজাগার আমরা যাদেরকেই বলি, এরা কিন্তু তখন থেকেই ভারতের প্রতি তাদের একটা বিদ্বেষ ভাব, একটা ক্ষোভ ছিল। কারণ ভারতের কারণেই এই দেশটা তাদের হাতছাড়া হয়েছিল। সুতরাং এখন সুযোগ পেয়ে এরা, বিশেষ করে মাঝখানে আমেরিকাও যথেষ্ট মদত দিয়েছিল, বিশেষ করে জো বাইডেন আসার পরে, আর চীন তো আছেই, এটার মানে প্রেক্ষাপটেই কিন্তু এখন বাংলাদেশের পাকিস্তানের যত নাগরিকদের অবাধে তারা ঢোকার সুযোগ করে দিয়েছে।
ঢুকতে পারছে, যেটা আগে ছিল না, 50 বছর ছিল না যেটা, সেটা এখন তাদেরকে অবাধ করে দিয়েছে। তো আমরা তো দেখলাম বাংলাদেশ আর পাকিস্তানের যে বলছিল পাকিস্তানের অস্ত্র মানে বাংলাদেশের অস্ত্র, জয় বাংলা জিন্দাবাদ, একদম, আর বাংলাদেশ জিন্দাবাদ। এখন তো আবার যেই মুক্তিযুদ্ধের যে স্লোগান জয় বাংলা, এটাকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন বাংলাদেশের যেই পুরো যে ক্ষমতাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইউনিস মৌলবাদীদের ওদের পক্ষ থেকেই ইউনিস এসেছেন, ইউনিসকে ওরাই এনে বসিয়েছেন, এবং ইউনিস কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার কোনো কন্ট্রিবিউশন ছিল না, সে ওই পক্ষের লোকই, যেটা যদি আমরা বলি। তো স্বাভাবিকভাবেই এখন টোটাল বাংলাদেশটা কন্ট্রোল করছে মৌলবাদীরা, অর্থাৎ ভারত বিদ্বেষী মৌলবাদীরা। অর্থাৎ এখানে তাদের 1 নম্বর টার্গেট হলো যে হিন্দুদের যদি তাড়িয়ে দেওয়া যায়, সনাতনীদের তাড়িয়ে, তাদের সম্পত্তিগুলি দখল করতে পারবে। এখন আউট অ্যান্ড আউট এখানে জেনোসাইড হয়ে গেলেও কিছু অবাক হওয়ার কিছু নেই, সাংঘাতিক ভাবে। তো বিএনপির যে মুভমেন্ট, এই বিএনপি মুভমেন্ট তো এটা একটা সাধারণ ব্যাপার না হলে, যে বাংলাদেশের খাদ্য নেই, ইন্ডিয়ার থেকে যদি 1 সপ্তাহ বন্ধ করে দেয়, ওদের সমস্ত কিছু অকেজু হয়ে যাবে। তারা কি করে বলছে যে চিকেন নেক, ওই কি জানি বলে, চট্টগ্রাম দিয়ে, তারপরে ত্রিপুরা দখল করবে, আসাম দখল করবে, বিহার দখল করবে, পশ্চিম বাংলা দখল করবে, 4 ঘন্টা লাগবে, যে সমস্ত কথাবার্তাগুলো বলছে, এগুলি তো অত্যন্ত হাস্যাস্পদ। তাদের ওই যে পেছনে যে শক্তিটা আছে, ওই শক্তিটাকে তারা সাংঘাতিকভাবে ধরে নিয়েছে আর কি, যেটা তো আমাদের পেছনে অনেক কিছু আছে। বাংলাদেশে পাকিস্তানের কি জানি পরমাণু আছে, কারণ বলেই দিয়েছে ভারত পাকিস্তানের পরমাণু মানে বাংলাদেশের পরমাণু। বাংলাদেশের দিকে যদি এখন ভারতবর্ষ দিয়ে চোখ তুলে তাকায়, তাহলেই মানে সাংঘাতিক কিছু হয়ে যাবে। তো এরা যে বলছে কথাগুলো, ভারতবর্ষের ক্রস করা তো মুশকিল, মানে সুদূর পরা হতো, 1 মুঠো মাটি নেওয়ারও তাদের সাধ্য নেই, ত্রিপুরাও তাদের সাধ্য নেই। তো এই সমস্ত কথা বলে তো কি বলবো এদের, এই সমস্ত অশিক্ষিত মূর্খদের সংখ্যা। আসলে যেটা আশঙ্কার যেটা কারণ, আমাদের যেটা আশঙ্কার কারণ একটাই, যে এখন মানে বাংলাদেশকে কেন্দ্র করে শেখ হাসিনা আসার পরে কিন্তু আমরা এই যে ক্রস বর্ডার যে ইনসার্জেন্সি, এটা থেকে আমরা মোটামুটি মুক্ত ছিলাম বেশ কয়েকটা বছর। এখন ওই জিনিসটা আবার এরা শুরু করবে। সুতরাং ভারতবর্ষের যে বর্ডারটাকে এখন খুব মানে সতর্ক থাকতে হবে, সিল করে দিতে হবে। খুব ভালো অবশ্যই রয়েছে এই মুহূর্তে, এবং হাই অ্যালার্টে থাকতে হবে বর্ডারকে। অবশ্যই আসবো আপনার কাছে, আমরা আরো বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। ডক্টর অভিজিৎ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর চন্দ্র, আপনার কি মনে হয় আজকের মানে কিভাবে এই জিনিসটাকে দেখলেন, তাদের যে লং মার্চটাকে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের এখন যেটাই আন্দোলন হচ্ছে, যেহেতু 5ই আগস্ট সেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে 5ই আগস্টের পর থেকে যে রূপ আমরা বাংলাদেশে দেখছি, কোটা বিরোধী আন্দোলন হাইজ্যাক্ট হয়ে গেল, সেটা তারপর সরকার উৎখাতের আন্দোলন হয়ে গেল, এখন আজকের যে লং মার্চ বিএনপি, এটা কি শুধুই আগরতলা অভিযান নামে বা আগরতলার প্রতি ক্ষোভ বা ভারতবর্ষের প্রতি ক্ষোভ উগরানোর একটা মার্চ ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ দেখছেন, কোনো ষড়যন্ত্র দেখছেন? ষড়যন্ত্র থেকে বড় কথা, ওরা এটা করেছে গিভ এন্ড টেক পলিসির মধ্য দিয়ে। সেটা হলো, আমাদের বিক্রম মিশ্রি পররাষ্ট্র সচিব বাংলাদেশে গেছিল, যাওয়ার পর 2 পক্ষই তাদের যে সম্পর্ক, সেটাকে আরো উন্নত কিভাবে করা যায় তার জন্য আলোচনা করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওরা সহমত পোষণ করেছে। ফলে এই মুহূর্তে বাংলাদেশের যারা আছে মানে ক্ষমতায়, তারা সরাসরি ভারত বিরোধী প্রকাশ্যে করবে না। আচ্ছা, কারণ এই মুহূর্তে জাস্ট 3-4 দিনের কথা হয়ে গেল ভারতের সাথে, বিদেশ সচিবদের বৈঠকে হয়ে গেল। ফলে সেখানে এই মুহূর্তে চেষ্টা করছে, বাংলাদেশও চেষ্টা করছে উন্নত করার, কারণ বাংলাদেশের দায়টা বেশি। 2, বিএনপির যে মহাসচিব তারেক জিয়া, একটা বোমা হামলার বিরাট বড় ঘটনা ঘটেছিল 21শে আগস্ট, সেখানে প্রচুর লোক মারা গেছিল। সেই মামলার উনি মৃত্যুদণ্ড পেয়েছিলেন, যার জন্য উনি দেশের বাইরে অবস্থান করছেন আজকে প্রায় মোর দেন 15 to 16 ইয়ার্স, 16-17 বছর যাবত। উনাকে সব দায় থেকে মুক্ত দিয়ে দিয়েছে, যে ন্যায় বিচারটা
ঠিক হয়নি, মুক্ত। ফলে বিএনপির সাথে বর্তমান সরকারের একটা অলিখিত সমঝোতা হয়েছে বলে আমরা ধরতে পারি, নাহলে এই দায় মুক্তিটা হতো না। এটা অনেক বার্গেনিং হয়েছিল। সেহেতু এই ভারত বিরোধী যারা এখন ক্ষমতায় এসছে, যেহেতু আওয়ামী লীগ ভারতপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেহেতু ভারত বিরোধী শক্তিকেই ওরা গ্রহণ করেছে ওদের নিজের পক্ষের শক্তি হিসেবে। সেই অর্থে বিএনপিকে ওরা মাঠে নামিয়েছে যাতে এই ভারত বিরোধী জিগিরটা বজায় থাকে। সরাসরি এখন এই মুহূর্তে আসবে না, কারণ ভারতের সাথে এই প্রথম আলোচনা হলো। ফলে ওরা বিএনপিকে সামনে এগিয়ে দিল। বিএনপি কেন এগিয়ে গেল? কারণ তারেক জিয়াকে এই সরকার যে বিভিন্ন যে মামলা থেকে মুক্তি দিয়েছে। দ্বিতীয়ত, বিএনপি কোনো আন্দোলন সেভাবে করছে না এই সরকারের বিরুদ্ধে। ফলে বিএনপির যারা কর্মীরা আছে, বিএনপি ঠিক বুঝতে পারছে না ওরা কি আদৌ আমার হয়ে কাজ করবে সামনে যদি ইলেকশন আসে। তো ভারত বিরোধিতা করে ওরা প্রচুর লোককে দেখালো যে আমাদের পেছনে বিশাল একটা জনসমর্থন আছে। এইটা দেখালো লোককে, সবাই দেখলো এটা, যে বিএনপিকে আপনি ফেলে দিতে পারেন না রাজনীতিতে। এই বিভিন্ন কারণে আর কিছুটা ভারতকেও দেখালো, বিএনপিকে দিয়ে করানো হলো, দেখলো যে না, ভারতও যাতে বাংলাদেশের এই যে লোকরা যে পছন্দ করছে না, এটা মাথায় রেখে পরবর্তীকালের বিভিন্ন ডিসিশন যেন নিয়ে থাকে। এটা একটা পরোক্ষভাবে একটা চাপ দেওয়ার চেষ্টা, ভারতকে একটা চাপ দেওয়ার চেষ্টা বিএনপির মধ্য দিয়ে। মানে বাংলাদেশে বিএনপি শক্তি প্রদর্শন এবং সেটা ঘুরিয়ে ভারতকে বিএনপির মাধ্যমে, বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের মাধ্যমে ভারতকে একটা চাপে রাখার চেষ্টা। এবং বিএনপির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ এখানে হয়েছে, এখন ভারতপন্থীরা তো আওয়ামী লীগ সাথেই আছে ধরে নেওয়া যায়, এইভাবে একটা প্রচার আছে। ভারত বিরোধী শক্তিটা এই মুহূর্তে যারা ক্ষমতায় তাদের পাশে আছে। বিএনপি চেষ্টা করছে ওই অংশের লোককে তাদের দিকে নিয়ে আসা, যাতে ভবিষ্যৎ ইলেকশন হলে যারা ভারত বা এই শক্তিকে পছন্দ করে না, তাদের ভোট বিএনপি পাবে কিনা এটা নিয়ে মানে সংশয় আছে। কিন্তু এদের যে বিরোধী যেটা আছে, ভারত বিরোধী বা পাকিস্তান বা চীনপন্থী, তাদের ভোটটা যদি বিএনপি ওদের থেকে নিয়ে আসতে পারে, সেটা বিএনপি চেষ্টা করছে, কারণ তাকেও টিকে থাকতে হবে। এরকম বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন অবশ্যই চলছে। রাজনৈতিক অস্থিরতা তো বাংলাদেশের মধ্যে যেটা চলছে, সেখানে প্রধান যে দল আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কার্যকলাপ নেই, এবং আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি জমি দখলের যে প্রচেষ্টা, আর সেটা প্রথমেই বিএনপি যখন গণঅভ্যুত্থানের পর বিএনপি ভেবেছিল যে কিছুদিনের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে সেখানে অবশ্যই বিএনপি থাকবে, আর বাকি তো ময়দানে কেউ ছিল না। কিন্তু বর্তমানে প্রায় কোণঠাসা বিএনপির রাজনৈতিক কর্মসূচি, তৎপরতা বাড়বে এটাই আশা করা যাচ্ছে, এটাই বিশেষজ্ঞরা বলছে। কিন্তু আমরা যেটা ভাবছি, বর্তমানে যা পরিস্থিতি, দুদেশের মধ্যে উত্তেজনার স্কেল ডাউন হওয়ার কোনো সম্ভাবনা প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। তো লোকে বলছে যে মানে অনেকে কি বলে যে আমরা গাছে আম ফলে না, তো এটা তো অনেকটাই ঠিক। এখন বাংলাদেশের কাছে বা বাংলাদেশি যারা এই মুহূর্তে যারা বিভিন্ন ধরনের অস্থিরতা চেষ্টা করছে, সেটা রাজনৈতিকভাবে হোক বা সন্ত্রাসবাদের মাধ্যমে হোক, তাদের কাছে চাপ দিয়ে, ভারত থেকে চাপ দিয়ে বা বিশ্ব দরবারের চাপ কি তাদের কাছে কোনো মানে রাখে, মানে তাদের কাছে কি কোনো গুরুত্ব রাখে বলে মনে হয়? বিষয়টা হলো, এখন বাংলাদেশ যা চলছে, আমি যতটুকু দেখেছি আর কি, বা যতটুকু বুঝতে পারছি, সেটা একমাত্র চীন আর জো বাইডেন যতদিন আছে ততদিন আমেরিকা। আচ্ছা, এই ভদ্রলোক নির্বাচনে হেরেছে, কিন্তু তারপরেও শেষ হচ্ছে না ওনার খেলা। কারণ উনি আজকেই বোধহয় বলেছেন যে ভারত এবং বাংলাদেশকে পরস্পর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে চলতে হবে, শান্তিপূর্ণ সহাবস্থান। তো ভারতবর্ষ শান্তিপূর্ণ সহাবস্থান, ভারতবর্ষ তো বাংলাদেশকে আক্রমণ করেনি। এবং অনেকেই বলেন, অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, ধারণাটা এই হলো এই
যে ভারতবর্ষ কিন্তু কখনো বলেনি যে আমরা চট্টগ্রাম দখল করব, বাংলাদেশ দখল করব, প্রথম বলেনি কিন্তু। যা হচ্ছে পাবলিকলি কেন হচ্ছে, কারণ ইউনিট সরকার ক্ষমতায় এসে, এটা সরকার না যদিও, তারা শেখ হাসিনা চলে আসার পরে এটাকে সরকার বলা যায় না, তারা ক্ষমতা দখল করেছে। মানে আমি বলবো যে ইসলামিক উগ্রপন্থীরাই দখল করেছে, মৌলবাদীরা। তো এখন এসেই বলছে যে ভারতবর্ষকে সাবধান থাকতে হবে, কারণ সেভেন সিস্টার্স আমাদের আছে, আমরা এটাকে দখল করে নেব। প্রথমেই কিন্তু ইউনিস বলেছে, ইউনিস নিজে বলেছে কিন্তু। এটা যদি সোশ্যাল মিডিয়া থেকে যদি বিষয়টা আসতো ব্যাপারটা, তাহলে আমরা এতটা গুরুত্ব দিতাম না। ইউনিস নিজেই বলেছে। তো ইউনিস নিজেই বলে যখন বলেছে, তখন স্বাভাবিকভাবে এখান থেকে যারা সোশ্যাল মিডিয়াতে আছে, এটা তো ঘটনা ওরা বলবেই। আর এটা তো ঘটনা, তোমরা যে চিকেন নেকের কথা যেটা বলছো, তো চিকেন নেক তো তোমাদের সর্বশ্রেষ্ঠ চিকেন নেক হলো তোমাদের যে এই যে চট্টগ্রাম যে ইয়েটা আছে। কেন এই সমস্ত বলে তো আমি জানি না, এদের কি উদ্দেশ্য। এই সমস্ত গরম গরম কথা বলছিল তো 4 দিনে কলকাতা সহ সবটা দখল করে নেবে, 4 দিন তো এক্সপায়ার করে গেল। এই সমস্ত ফাঁকা বলি, এদের সেই সমস্ত ক্ষমতা নেই আসলে। এরা যেটা আমি দেখলাম আর কি, এটা কি মানে ভারতকে টেম্পটেড করার কোন ধরনের একটা, হ্যাঁ, এরা যে কোনো ভাবে চলছে। আর ইসলামী মৌলবাদীরা যারা আর কি, মানে ওই যে পাকিস্তান থেকে যারা এসে ঢুকেছে এখন, আমি টোটালি বলবো যে ওটা টোটালি পাকিস্তানপন্থী যে সমস্ত মৌলবাদীরা ছিল তখন, মানে বাংলাদেশ স্বাধীনতার বিরোধী যে শক্তিটা। কারণ এরাই তো রবীন্দ্রনাথের গান বাজনা ফাটানো, ইয়েকে কি জানি বলে, শেখ মুজিবুর রহমানকে একদম ইতিহাস থেকে মুছে দেওয়া, পাঠ্যপুস্তকে তার লেখা, তার সম্পর্কে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্পর্কে যে সমস্ত চ্যাপ্টারগুলো ছিল সেগুলো সব ওরা বাদ দিচ্ছে। এবং শুনতে পাচ্ছি এখন টাকা ওরা চেঞ্জ করে নেবে, মুজিবের যেহেতু মূর্তি আছে, অর্থাৎ মুজিবের মূর্তিতে তো আমরা দেখলাম ওরা পরিবর্তনের নামে আরো একটা এই মুহূর্তে প্রস্তাব আছে, সেটা আমি আলোচনা করব পরে, আপনাদের আমরা রাখবো প্রস্তাবটা। আরো একটা পরিবর্তনের আশঙ্কা আছে বা উস্কানি চলছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা এখন আসলে বাংলাদেশ তো যেই প্রক্রিয়ায় ওরা চলছে আর কি, আমরা যদ্দূর খবর পাচ্ছি আর কি, আরাকান আর্মি অলরেডি মাংডং ড একটা জায়গা আছে, ওটা দখল করে নিয়েছে, ওইদিকে অগ্রসর হচ্ছে আর কি। এবং রোহিঙ্গাদেরকে তো ওরা তাড়িয়েছে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি হয়েছে ওই দিক থেকে, কারণ এরা দেখছে এখন যেহেতু ভারতের দিকে তাদের কনসেন্ট্রেশনটা, বাংলাদেশের কনসেন্ট্রেশনটা কিন্তু পাবলিক বা তাদের যে অবৈধ যে সরকারটা যেটা আছে, এটা যেহেতু মানে ভারতের দিকেই তাদের তাক। এখন ওই যে আরাকান যে আর্মি যারা আছে, তারা তো বিশাল অঞ্চল দখল করে নিয়েছে। মানে এদেরকে অ্যাকচুয়ালি বার্মিজ যে সেনাবাহিনী, এরাও ভয় পায়, ওরা এতটা স্ট্রং। তো এখন এরাও কিন্তু ওই দিক থেকে অ্যাটাকটা করে নিচ্ছে, ভালোভাবে অ্যাটাকটা করছে। তো স্বাভাবিকভাবে এই দেশটার ভবিষ্যৎ যে কি হবে আমি জানি না, কারণ সমস্ত দিক থেকে ইকোনমিক তো টোটালি ভেঙে পড়েছে। এখন ভারত বিরোধী জিগিরটা তুলে, যেহেতু তাদের মধ্যে একটা অলরেডি পাবলিকলি একটা বিষয় আছে, কারণ আমরা ক্রিকেট খেলার সময় দেখেছি আরো অনেক আগের থেকেই, যে এরা সাধারণত ভারতের কিছু হলে, অথচ ভারতের পণ্য, যেমন আমি আজকেও শুনলাম যে 9 কোটি ডিম ফ্রিতে ভারতবর্ষ দিয়েছে এই সপ্তাহের মধ্যে। 9 কোটি ডিম গেছে, 66,000 কিলো চাউল গেছে, তারপর পেঁয়াজ গেছে প্রচুর পরিমাণে, মানে 1 লক্ষ টনের মতো বা সামথিং বেশি হতে পারে, এক্সাক্ট ফিগার আমি বলতে পারছি না। এই লাস্ট উইকে গেছে, কিন্তু এই চলতি সময় গেছে। তো এই সমস্ত না গেলে ওদের যা অবস্থা, তারপরে ওরা কি করে সাহস পায়? এবং বাংলাদেশের যে শাড়ি পুড়িয়েছে, যে কি জানি বলে বিএনপি নেতা, আমি বলবো ওনার ঘরে ওনার স্ত্রীর কটা শাড়ি আছে, একটা তো পড়েছেন, বাকিগুলো সব এনে পুড়িয়ে দিক না, বাকিগুলো সব পুড়িয়ে দিক না। আরে ভারতে বর্ষের পণ্য না গেলে তো আনুক না চীন থেকে, চিকিৎসার জন্য যাক না। কিন্তু আমি একটা জিনিস বলবো, সেটা যে মানবতার দিক থেকে আর কি, যে ভারতবর্ষে এখন অনেক ক্ষেত্রেই চিকিৎসার জন্য বন্ধ করে দিয়ে, চিকিৎসাটা বন্ধ করাটা ঠিক না, কারণ এটা রুগীর সাথে কোনো এরকম করা উচিত না। আমার মনে হয় যে পণ্য সামগ্রীটা দেখা উচিত না, হ্যাঁ, এগুলো এভাবে ওদেরকে বন্ধ করে দিয়ে বরঞ্চ অনেক দেখা যায়। এমনিতে তো জিনিসপত্রের দাম অনেক বেশি, গত 4-5 মাসে তো কোনো ইকোনমিক গ্রোথ নেই, সবটাই তো ভাঙছে, মেট্রো ভাঙলো, এই ভাঙলো, সেই ভাঙলো, শুধু ভাঙাভাঙি করছে, ওদের শুধু ধ্বংসযজ্ঞ চলছে আর কিছু লুটপাট চলছে, এটাই তো চলছে। তো বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে আমি জানি না। এখানে এটা একটা চরম দুর্ভিক্ষ, একটা পীড়িত দেশ। হয়তো দেখবেন যে একটা সময় ভারতবর্ষেরও তো, আমাদেরও তো ধৈর্যের সীমা আছে, একতরফা তো প্রেম হয় না। আমি খালি ভাই ভাই বলে কোলে কোলে নেবো, আর তোমরা সব সময় আমাদের বিরুদ্ধে বলবে। আমাদের এখানে এখন অনেকে বলছে মানবাধিকার, না অনেকে বলছে মানবাধিকারের কথা যারা বলছে নাকি। আমি আজকেও দেখলাম কি জানি ভদ্রলোকের নাম সাম ঘোষ,
ঢাকা থেকে উনি গেছেন চট্টগ্রাম কোর্টে, মানে চিন্ময় প্রভুর যেহেতু কোর্ট বন্ধ হয়ে যাবে, অ্যাডভান্স ওনার ইয়ের জন্য কি জানি বলে বেলের জন্য ওনাকে মেরে দিয়েছে। এবং কোর্টে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নেই, একদম জিরো। কারণ বিচারকরা বিচার করতে পারছে না, তাদেরকে জোর জবরদস্তি করে রায় দিতে, বিপক্ষে রায় দিতে বাধ্য হচ্ছে। কারণ যে সমস্ত উগ্র মৌলবাদী ফান্ডামেন্টালি, যারা মুসলিম ফান্ডামেন্টালি, তারা যে সমস্ত বিরোধী কথাবার্তা বলে, হিন্দুদের বিরুদ্ধে যেসব কথা বলে, খ্রিস্টানদের বিরুদ্ধে যেভাবে কথা বলে, সংখ্যালঘু মানে সেখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, সেখানে বৌদ্ধ আছে, জৈন আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, সবাই তো ওদের টার্গেট। তো এদের বিরুদ্ধে যেভাবে কথা বলে তাদের কিছু হয় না। আর চিন্ময় প্রভুর অপরাধটা কি? ওনার কোনো অপরাধ বলতে আমি তো কিছু দেখছি না। কারণ কি, উনি অ্যাকচুয়ালি এই যে একতরফা হিন্দুরা সেখানে মার খাচ্ছিল সনাতনীরা, উনি অর্গানাইজ করেছেন, অনেককে উনি অর্গানাইজ করেছেন। এখন আমি বলবো বাংলাদেশে যা চলছে ভারতবর্ষে তার পাল্টা চলুক, অবশ্যই না। কারণ তাহলে আমাদের ধর্ম নিরপেক্ষ, যে আমাদের যে সহনশীল যে নিরপেক্ষ যে নীতিটা আছে, সবাই এখানে বেঁচে পড়তে থাকবে, সব ধর্ম বর্ণ নির্বিশেষে, সেই আমাদের যে সাংবিধানের যে স্পিরিটটা, সেটা সেটা নষ্ট হয়ে যাবে। আমাদের সেটা নষ্ট করে দেওয়ার দরকার নেই। কিন্তু এর অর্থ এই না যে তুমি সেখানে যখন তুমি মারবে, খুন করবে, যে আমরা চুপ করে বসে থাকবো। কারণ আমাদের তো আপনি আন্তর্জাতিক একটা বিষয় আছে, মানবাধিকার একটা বিষয় আছে। আপনার কোনো একটা দেশে যদি এরকম হয়, কোনো একটা জাতিগোষ্ঠীর উপর যদি আক্রমণ হয় নির্বিবাদে, সেটাকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, তাদের সম্পদ ধ্বংস করার জন্য, লুটপাট করার জন্য, আপনারা তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পরিবারগুলো সব উঠে এসছে। আজকেও তো একটা মেয়ে, একটা কিশোরী বাচ্চা মেয়ে, সে হুমকি দিয়েছে তার পরিবারকে যে ওকে তুলে নিয়ে যাবে। সে কোনো রকম পালিয়ে সে এসে ইন্ডিয়াতে এসে ঢুকেছে, কোন রকম ওই যে আপনার ইয়ে দিয়ে, শিলিগুড়ি দিয়ে কোন রকম ঢুকে আশ্রয় নিয়েছে। বিএসএফ তারপর তাকে ধরে এনেছে। তা আপনার অবস্থাটা দেখুন, সেখানে অবস্থাটা দেখুন, মেয়েরা নিরাপদ না, কেউ নিরাপদ না। আওয়ামী লীগ যারা করে তারাও আক্রান্ত, কিন্তু বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণটা বেশি হচ্ছে। এই কারণে যে হিন্দুরা, ওদের বক্তব্য অনুসারে এরা আওয়ামী লীগের সাপোর্টার অনেক বেশি। এখন রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সাপোর্টার বলে হিন্দুদের উপর আক্রমণ এবং নানা কারণ দেখিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণটা চলছে। অমিতবাবু, এই যে আলটিমেটলি এটার পেছনে হিন্দুদের উপর আক্রমণের কারণটা কি? বাংলাদেশের এই মৌলবাদীরা কি চাইছে কি সংখ্যালঘু ফ্রি বাংলাদেশ চাইছে, ইসলামিক রাষ্ট্র চাইছে? এমন তো অনেক ইসলামিক রাষ্ট্র আছে যেখানে অন্যান্য জাতি ধর্মের মানুষরা বসবাস করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে দুদেশের মধ্যে, এবং ভারত থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য আহ্বান করা হয়েছে, দুদেশের বৈঠক পর্যন্ত, বিদেশ সচিবের বৈঠক পর্যন্ত হয়েছে, এবং সেই বৈঠকে কিন্তু হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে তার জন্য একটা উষ্মা প্রকাশ করা হয়েছে। এখন এরপরে কি এই যে মৌলবাদীদের কাছে কি কোনো ধরনের শৃঙ্খলা আশা করা যেতে পারে, বা ভারতের চাপ বা বিশ্বের চাপ তাদের কাছে কোনো গুরুত্ব রাখে বলে আপনার কি মনে হয়? এইবার যে ভারতের বিদেশ সচিব গেলেন, এইখানে যে জিনিসটা প্রথমবার দেখতে পেলাম সেটা হলো, এর আগে বলা হচ্ছিল, ওরা সবাই বলছিল বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা হচ্ছে না, ছোটখাটো একটা দুটো হচ্ছে, এটাই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। বাংলাদেশের বিদেশ সচিব মুখপাত্র বোধহয় মুখপাত্র শিওর না, উনি বলেছেন, এই প্রথম প্রকাশ্যে বলেছেন যে আমাদের কাছে আমরা 88টা ঘটনা, অর্থাৎ 5ই আগস্ট থেকে 21শে অক্টোবর, 22 অক্টোবর পর্যন্ত নথিভুক্ত হয়েছে, বাংলাদেশের 88টা ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে সংখ্যালঘু ঘটনাই 88 নথিভুক্ত হয়েছে, এবং তার জন্য 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে বা হবে। একদিন স্বীকার করছিল না, এখন স্বীকার করেছে যে না, এই কয়দিনে প্রচুর ঘটনা নথিভুক্ত হয়নি, কিন্তু নথিভুক্ত হয়েছে, এবং 70 জনকে ওরা নামের ওয়ারেন্ট বেরিয়েছে, এরকম একটা কিছু। আমার মনে হয় 47 সনের পর, ভারতবর্ষ হওয়ার পর, ইন্ডিয়া হওয়ার পর, এই প্রথম ভারত সরকার সরাসরি ভাবে অফিসিয়ালি
হিন্দু এবং সংখ্যালঘু যারা আছেন খ্রিস্টান এবং বৌদ্ধ, তাদের ব্যাপারে সরাসরি বিদেশ সচিবের মাধ্যমে আরেকটি রাষ্ট্রে লিখিতভাবে জানিয়েছে। এটা একটা বিরাট বড় প্রাপ্তি, এর আগে করেনি। 71-এ প্রচুর পাকিস্তানে অহরহ হচ্ছে, বাংলাদেশে 92-তে হয়েছে, 2001, 2002, 2003-এ হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, কিন্তু ভারতবর্ষ করেনি। পাকিস্তান যখন 50 বা 60-এর দশকে যে ভয়ঙ্কর 50 সালে হয়েছে, হজরতবাল চুল নিয়ে হয়েছিল 62 না 63 সালে, ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তখনও ভারত দেখে চুপ ছিল। এই প্রথম ভারত সরাসরি, এবং বাংলাদেশ স্বীকার করে নিয়েছে যে 88, এবং সেটা প্রেস ব্রিফিং এ বলেছে, আমরা দেখতে পেলাম যে এরকম ঘটনা ঘটেছে। তার মানে ঘটনা ঘটেছে, ঘটছে, খুব কমই আমরা জানি নথিভুক্ত হয়, কাছে আসে। এখন এইটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে আমরা দেখি আমাদের চোখ দিয়ে, আমরা যেভাবে বড় হয়েছি আমাদের এখানে, এবং আমাদের এই দেশের যে সমাজ এবং শিক্ষা ব্যবস্থা, সেখানে যেভাবে আমাদের বড় করে তোলে, আমরা ভাবি এটা বোধহয় একটা আইনগত ঘটনা, আইনের ব্যাপার। প্রশ্নটা তা না। প্রশ্নটা হলো 1947 সনে ভারত যে ভাগ হয়েছে, আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম, কারা চেয়েছিল? কারা থাকতে চায়নি? পাকিস্তান যখন ভাগ হলো, দ্বিজাতির ভিত্তিতে ভাগ হয়েছিল, সেটা কে চেয়েছিল? কারা চেয়েছিল? মুসলিমরা থাকতে চায় একদম, তারা থাকতে চায়নি। ফলে পূর্ব পাকিস্তান নামে যে অংশটি বর্তমান বাংলাদেশ হয়েছে, এরাই তো থাকতে চায়নি, ওরা বলেছিল আমরা আলাদা। ফলে 47 সনের পর যদি আপনি দেখেন, এটা প্রচুর আলোচনা হয়েছে, 24% থেকে এখন প্রায় 8% এসে পৌঁছেছে। এইভাবে চলে আগামী 50 বছর পর সেখানে কোনো সংখ্যালঘু বা হিন্দু থাকবে না, মানে যদি আপনি দেখেন ধারাবাহিকভাবে চলছে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন বিভিন্ন দেশে, কোন দেশে ইসলামিক কান্ট্রির সংখ্যালঘু খুব ভালো অবস্থায় আছে? পৃথিবীতে যতগুলি এখন এই মুহূর্তে অশান্তময় দেশ এবং ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্র, আপনি নামগুলো তাকিয়ে দেখুন। ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, কয়েকদিন ইরাকের কি অবস্থা গেছে, সোমালিয়া, যদি একটা করে একটা নাম করতে শুরু করেন, আফগানিস্তান কি অবস্থা, সব দেখবেন এরাই বেশিরভাগ ক্ষেত্রে, এবং ওইখানে কোনো সংখ্যালঘু বলে কেউ নাই, খুব খারাপ অবস্থায় আছে। লেবাননে খুব খারাপ অবস্থায় আছে। এইটা আমরা বলি না। এবং একটা অদ্ভুত জিনিস দেখবেন, আমরা যখন রাজনীতির কথাও বলি, সেখানে মূলত দুটো মত আছে, একটা ডানপন্থা, একটা বামপন্থা, লেফট এন্ড রাইট। কোন ইসলামিক কান্ট্রিতে মুসলিম, সেখানে কি বামপন্থী আছে? কোন যেতে পেরেছে? অনেক রাষ্ট্রে নিষিদ্ধ, অত্যাচারিত, জাস্ট সাইনবোর্ড। ইন্দোনেশিয়াতে ছিল 60-এর দশকে প্রায় 1.5 লক্ষ খুন করা হয়েছে বামপন্থী কর্মীকে। বাংলাদেশে ছিল মনি সিং, আপনারা জানেন, খুব বিখ্যাত, বাংলাদেশে ছিল, মনি সিং খুব নাম করেছিল। অথচ ওইখানে করতে পারেনি বলে ভারতবর্ষে যারা, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে এবং ওই ত্রিপুরাতে যাদের হাত দিয়ে বামপন্থা স্থাপিত হয়েছিল, তার প্রচুর জ্ঞানীগুণী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, ওরা কিন্তু লোকের জন্য ভেবেছিল, ওরা সহজ সরল ভাবে লোকদের সংগঠিত করার চেষ্টা করেছিল। এই লোকগুলো কি থাকতে পেরেছে? যাদের কথা আপনি বলবেন ত্রিপুরাতে, পুরনো লোক যারা, আমার থেকে ননীবাবু আরো ভালো বলতে পারবেন, পশ্চিমবঙ্গে যাদের উপর ভিত্তি করে আজকে যে কোনো বামপন্থী দল, তারা প্রত্যেকটি লোক অসম্ভব শিক্ষিত, পড়াশোনা জানা লোক, লোকের প্রতি দরদ আছে, নিঃস্বার্থভাবে পার্টিটা করেছে। ওরা তো 47 ও 71-এর পর, ইলামিত্রের কথা আপনারা জানেন, ইলামিত্র বিখ্যাত কমিউনিস্ট লিডার, সিপিআই, কি অত্যাচারিত হয়েছে। ওরা বাধ্য হয়েছে ভারতে আসতে, থাকতে পারলো না। তো আমরা ভারতে বসে আমরা অনেক কিছু বলতে পারি, করতে পারি, এইটুকু স্বাধীনতা আমাদের আছে। আমাদের ত্রিপুরাতে বা পশ্চিমবঙ্গে 15-20 বছর নির্বাচন, তো গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে। এর আগে কংগ্রেস ছিল,
বামফ্রন্ট এসছে, এখন বিজেপি আসছে। সরকার তো পরিবর্তন হবে, সরকার তো ছিল থাকে না কারো, সব দেশেই তাই। সরকার পরিবর্তনের সাথে সাথে কি সংখ্যালঘুদের নির্যাতন করতে হবে? কোন রাষ্ট্র আপনি দেখেছেন? কোথায় হয় এগুলো? সংখ্যালঘু বা যারা আছে, সরকার পরিবর্তনের সাথে সাথে নির্যাতন, আপনি কোথায় পাবেন এটা? সরকার পরিবর্তন, মানুষ যাকে চাইবে ভোট দেবে সে রাষ্ট্রে আসবে, এটাই তো ডেমোক্রেসি। এখন যদি আপনি বলেন আওয়ামী লীগকে ভোট দিয়ে তোমাকে এই পরিণাম ভোগ করতে হবে, বলেছে একজন সমন্বয়ক পঞ্চগড়ে গিয়ে, যে ওরা অত্যাচারিত হয়েছে কেন, ওরা আওয়ামী লীগকে ভোট দেয়। তা আওয়ামী লীগকে যে ভোট দিয়েছে এটা কি অপরাধ? বিএনপিকে ভোট দেওয়া কি অপরাধ? আমি তো বুঝতে পারছি না। রাজনৈতিক দল প্রত্যেকে পছন্দ করে, কিন্তু আরেকটা কথা হলো, সেটা হলো এটা দেখবার বিষয় যে আমার ব্যক্তির সাথে হতে পারে ঝগড়া, ধরুন আপনার সাথে আমার বিরোধ হতে পারে, তাই বলে আমি একটা মন্দির আক্রমণ করবো কেন? মন্দির তো আমার দ্বারা তৈরি না, মন্দির তো জনসাধারণ দ্বারা তৈরি। আপনার সাথে আমার আক্রমণ যদি হয়, আমি কি কোনো মসজিদে আক্রমণ করব, কোনো গির্জায় গিয়ে আক্রমণ করব? এটা ভারতবর্ষ শুনেছেন কোনদিন? হয় নাকি এটা? আপনার সাথে আমার বিরোধ থাকতেই পারে, মতান্তর থাকতে, মনান্তর না হয় মতান্তর থাকতে পারে, এটাই তো ডেমোক্রেসি। আপনি নীল কোট পরে প্রোগ্রাম করছেন, আমি দেখুন অন্য একটা কালার প্রোগ্রাম করছি, এতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। আমার বক্তব্য ব্যক্তির সাথে ব্যক্তি থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু তাই বলে কি আমি মন্দির, তারপরে গির্জা এগুলো করবো নাকি? বিরুদ্ধে যে ভারত যে আওয়াজ তুলেছে, ভারত যে উষ্মা প্রকাশ, এবার উষ্মা প্রকাশ না, এবার উষ্মা প্রকাশ না, এই প্রথম বাংলাদেশ আগস্টের পর মানতে বাধ্য হয়েছে। বাধ্য হয়েছে মানে কি, বাধ্য করেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইন্ডিয়া। এটা খেয়াল করবেন, কিন্তু ভারত কিছু করছে না, ঠিক আছে, এইটা কিন্তু বিশাল ব্যাপার। আপনি যদি এটা স্বীকার করা, সব বিশ্ব দেখেছে, তার মানে এখন বলতে পারবে না কোন ঘটনাই ঘটেনি। দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। আমরা আজ আরেকটা জিনিস আমরা দেখব, বিএনপির যে লং মার্চ ছিল তাকে যদি আমরা বাদ দিই, বাংলাদেশের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা ঢাকায় মিছিল করে ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিল, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করার জন্য যা করার করব, এমনটা বলতে শোনা গেছে। ওখানে কোনো একজনকে ভুলে গেছেন প্রাক্তন পুলিশ বাবুরা যে স্বাধীনতার কথা ওনারা বলছেন সেটা ভারতেরই দেওয়া উপহার। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের আগ্রাসন ওরা মেনে নেবে না বলছে, এখন প্রশ্ন হচ্ছে ওনাদের স্বাধীনতা ভারতবর্ষ থেকে কিভাবে হুমকির মুখে, এটা একটা প্রশ্ন। আমরা এটা অবশ্যই আলোচনা করতে পারি, কারণ বাংলাদেশের যে জনগণ, যারা হয়তো মানে সহজ সরল জনগণ, বাংলাদেশের বেশিরভাগ জনগণ, সেই 18 কোটির মধ্যে বেশিরভাগ জনগণই এসব জিনিসের সঙ্গে যুক্ত না, ওরা সহজ সরল, ভারতের সঙ্গে তাদের কোনো ধরনের শত্রুতা নেই। এখন মানে ভারত থেকে কি ভয় তাদের? চিকিৎসা থেকে খাদ্য, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে সবকিছুর উপর ভারতের উপর নির্ভর হয়েও ভারতের প্রতি এত জ্বালা কেন তাদের? সমস্যাটা কোন জায়গায়? মানে এই যে স্বাধীনতা বলছে, স্বাধীনতার শেষ বিন্দু দিয়েও রক্ষা করব, বাংলাদেশের সাবেক পুলিশ কর্মীরা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা, তাহলে এতদিন তারা যখন কর্মক্ষেত্রে ছিলেন, ভারত থেকে তাদের কি হুমকি গেছে বা ভারত থেকে তাদের কি ভয় ছিল বলে মনে হয়? তারা কেন এইভাবে কাকে খুশি করার জন্য তারা রাস্তায় নেমে এসেছে? না, এরা যারা যে আর্মি বা ওই যে প্রাক্তন আর্মিরা করেছে, এরা কিন্তু ঠিকই করেছে, ওরা যা করেছে ঠিকই আছে। কারণ অ্যাকচুয়ালি তো ওদের যে স্বাধীনতাটা ছিল, মানে ওই যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান ছিল, তো সেই পূর্ব পাকিস্তান তো ভেঙে ভারতবর্ষ এটাকে স্বাধীন বাংলাদেশ করে দিয়েছে, বাঙালি জাতির অস্তিত্ব রক্ষা করেছে। তো এরা তো এমনিতে বাংলা ভাষা বলে, ঠিক আছে, এরা কিন্তু আসলে ওই বাঙালি জাতিত্ব বা বাংলাদেশটাকে তারা মানতে চায়নি। কারণ মানতেই যদি চাইতো তাহলে এরা জয় বাংলা স্লোগানটাকে মুছে দিত না। অর্থাৎ এখন এদের ভয় হলো যে যদি আবার ইন্ডিয়া বা মানে ভারত সরকার যদি আবার হস্তক্ষেপ করে, আবার যদি জয় বাংলা স্লোগানটা যদি আসে, রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এরা কত মূর্খ। রবীন্দ্রনাথ 1905 খ্রিস্টাব্দে গানটা লিখেছেন, 41 খ্রিস্টাব্দে উনি মারাই গেলেন 1900, ঠিক আছে, আর 71 ওরা হয়েছে, তখন ওদের স্বাধীনতা আন্দোলনের পরে ওরা এই গানটাকে অ্যাডপ্ট করা হয়েছিল, হ্যাঁ, জাতীয় আন্দোলন। এরা বলছে রবীন্দ্রনাথ নাকি এটা হিন্দু বিদ্বেষী, আরে মুসলিম বিদ্বেষী, ইসলামিক বিদ্বেষী। আপনি রবীন্দ্রনাথের সমস্ত জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, তার যে সমস্ত মানে
হিন্দু মুসলিম মানে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি যেভাবে চিন্তা ভাবনা করতেন, তার সাহিত্যই তার প্রমাণ। তো এগুলি কত নিকৃষ্ট প্রাণী, তো এদের কথা আপনি কি বলবেন বলুন তো দেখি। এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর বিষয় হলো, বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে, আপনি একজনকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে কোনো হিন্দু শঙ্কর কোনো কিছু হচ্ছে, না কিছু হয়নি তো, মানে কিচ্ছু না, এগুলি সব মিডিয়া, সোশ্যাল মিডিয়ার প্রচার। এরা বলবে সব সোশ্যাল মিডিয়ার প্রচার। তাহলে আপনি আপনি ভাবুন, তাইলে এই যে বিষয়টা, যে ওদের যেই চিন্তা ভাবনাটা মানে ওখান থেকে এসছে আর কি, আমি বলবো ওরা ওদের কাজটা ঠিকই করছে। এখন ইন্ডিয়ার প্রতি তাদের ভয়, যদি আর কি ইন্ডিয়া গিয়ে আবার এদের সেই যে এখন তারা যে আবার এটাকে পাকিস্তান রাষ্ট্র বানাবার জন্য যে চেষ্টা, অলরেডি পাকিস্তান হয়েই গেছে, কারণ কিছুদিন পরে ওরা জাতীয় সঙ্গীত পাল্টাবে, জয় বাংলা স্লোগান যেখানে বাদ দিয়ে দিয়েছে। এমনকি আপনাদের সেটা জানিয়ে রাখি, এমনকি বাংলাদেশ নাম নিয়েও কিন্তু এবার বাংলাদেশের নাম পাল্টে দেওয়ার নিয়েও কিন্তু প্রশ্ন। বাংলাদেশের নাম থাকবে না তো, ইসলামিক মানে কি জানি একটা নাম ওরা ঠিক করে রেখেছে অলরেডি। ওদের জাতীয় সঙ্গীত কি হবে সেটাও ওরা ঠিক করে রেখেছে, কি জানি একটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, ওটা হবে তাদের জাতীয় সঙ্গীত। বাংলাদেশ পাল্টে তারা কোনো নাম দেওয়ার পরিকল্পনায় আছে। হ্যাঁ, এটার বিরুদ্ধেই তো, সেই জন্যই তো ওদের ভারত বিরোধিতা। এখন একমাত্র ভারত প্রতিবেশী রাষ্ট্র। এখন পজিটিভ দিক হচ্ছে কি, যখন 71-এ হয় তখন তো ইন্দিরা গান্ধী সহজে যাননি, কিন্তু খুব সুদক্ষতার সঙ্গে উনি বিষয়টাকে করেছেন এই কারণে যে তখন ইচ্ছা করলে ভারত সরকার এই বাংলাদেশকে দখল করে নিতে পারত, করেনি, একদম করেনি। কারণ উনি একদম পুরা মানবিক দৃষ্টিভঙ্গিতে বাঙালি জাতিকে, বাঙালি ভাষাকে, বাংলার ভাষাকে, বাঙালিকে অস্তিত্বকে রক্ষার জন্য উনি করে দিয়েছেন এটা। তো উনি সেখানে করে দিয়েছেন। পরে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নেই যে ইন্ডিয়ান আর্মি গিয়ে ওই দেশটাকে স্বাধীন করে দিল, সেখান থেকে প্রত্যেকটা আর্মি একেবারে নিংড়ে একজন সুদ্ধা ভারতবর্ষে আবার ফিরিয়ে নিয়ে এসেছে, ওদের হাতে পুরো ক্ষমতাটা দিয়ে দিয়েছে। একদম ঠিক আছে, আপনি বিশ্বের ইতিহাসে পাবেন না তো এরকম একটা দেশ এরকম করে তার সমস্ত আর্মি মেরে 19,000 18,000 19,000 সৈন্য মরেছে, তার বিরাট ক্ষতি হয়েছে। আর এরা কি ভাবছে, ভারতবর্ষের তখন যে সামরিক শক্তি ছিল, এখন ভারতবর্ষের সামরিক শক্তি অনেক 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 বেশি। পৃথিবীর এমন কোন দেশ নেই, চীন পর্যন্ত হিসাব করে কিভাবে গালওয়ানে মাঠটা খেয়ে গেল, ঠিক আছে, তা আমেরিকা কি পারবে? আর এরা বলছে কি, এরা বলছে ভারতবর্ষ দখল করে নেবে। মানে এই উস্কানিমূলক কথাবার্তাগুলি ওরা বলছে, এবং পাকিস্তান থেকে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে এরা তো অ্যাকচুয়ালি বাঙালি না, মানে ওদের ভাষাটা হয়তো বাঙালি, বাংলা বলছে, রক্তটা হয়তো, জিনটা যদি আপনি বিশ্লেষণ করেন সেটা পূর্ব পাকিস্তান, ওদের যদি রক্ত জিনটা যদি আপনি মানে বিশ্লেষণ করেন, তারা হয়তো তারা জাতিগত দিক থেকে বাঙালি। আমার জিন করলে আমি হিন্দু ধর্ম হলে কি হবে, আমিও বাঙালি। আমি বলেছি, আমাকে ওই দিন বাংলাদেশের এক ভদ্রলোক বলছিল আপনাদের ওখানে ঠান্ডা কেমন, আমি বলছি ঠান্ডা আমাদের এখানে যেমন আপনাদের ওখানে এরকম। তা আমি একটা ইঙ্গিতে কথা বলে দিয়েছি, আমি বলছি আসলে তো ওই বাউন্ডারি লাইনটা তো আর হয়নি সেখানে, প্রকৃতির কাছে তো একটা নেয়, ওয়েদার তো এখানে সেখানে একই রকম আসা যাওয়া করে। আরো অদ্ভুত ব্যাপার কি দেখুন, আপনার এই সমস্ত বিএনপির লোক বা এই সমস্ত জামাতে ইসলামের লোকগুলি কি বলছে, যে 700 বছর ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। আমি কথাগুলো এই কারণে বলছি, ওরা বলছে বলে আমরা বলবো এরকম না, কিন্তু ভাইস ভার্সা, একটা কিন্তু আরেকটাকে টানে। আর ইতিহাসকে আপনি কিন্তু লুকোতে পারবেন না, ইতিহাস মুছে দেওয়ার ইতিহাসকে বিকৃতি করাও যাবে না, যাবে না তো। আপনি 1206 খ্রিস্টাব্দে মাত্র ওই যে কি জানি বলে ওর নাম কি, যে কুতুবউদ্দিন আইবক প্রথম দিল্লিতে আছে একটা সরকার প্রতিষ্ঠা করলো, ওরা 1000 খ্রিস্টাব্দ থেকে ওরা শুরু করছে রেইড। তো তারা এর আগে তো ভারতবর্ষে ইসলাম ছিল না। তো এখন যদি কেউ প্রশ্ন করে যে তোমরা যে আমাদের সম্পত্তি এত বছর দখল করে রেখেছো, এগুলো তো তোমাদের আগে ছিল না, তোমরা কোথায় ছিলে, তোমরা তো বাইরে থেকে যে আমাদের দূর করে দাও। দেখুন, আমি বলি বা না বলি, আপনি বলুন বা না বলেন, কেউ না কেউ কিন্তু বলবে, প্রশ্নটা একটা বলবে। আমি যদি আপনাকে বৃষ্টি মাসে একটা গালিগালাজ করি, ঠিক আছে, অকারণে, আপনি নিশ্চয়ই পাল্টা একটা দেবেন, আমাকে রসগোল্লা ছুড়বেন না, বা আমাকে গোলাপ দিয়ে আমাকে অভিনন্দন জানাবেন না যে নেন আমি আপনাকে গোলাপ ফুলটা দিলাম। এই যে চুলকানো, যে চুলকে এই সমস্ত কথাগুলি যে তুলে কি হচ্ছে, এখানে যারা আমাদের এখানে অনেকের হাতে অস্ত্রটা তুলে দিচ্ছে পাল্টা প্রশ্ন করার জন্য। তো এদের যে রুটটা, আমি বলছি কি, এদের যে রুটটা, যারা এই যে আপনি পুলিশ বলছেন বা আর্মি বলছেন, তারা যেভাবে যেই ভাষায় কথাগুলো বলছে, এগুলি তো তাদের ওই যে জিনটা, যেটা ওখানকার যেই আগের, মানে এরা তো ভারত বিদ্যা মানে
বাংলাদেশ রাষ্ট্র হোক ওরা চায়নি, এরা কিন্তু এটাই তো ওদের যে স্বাধীন বাংলাদেশকে স্বাধীনতা রক্ষা করবে, স্বাধীনতা মানে কি হালে পাওয়া যে স্বাধীনতাটা বলছে, হ্যাঁ ওই যে পূর্ব পাকিস্তানের মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যে অবস্থা ছিল, পূর্ব পাকিস্তান এখানে যে অবস্থা ছিল, সেই অবস্থাটাকেই ওরা বলছে আমরা আমাদের স্বাধীনতা শেষ রক্ত দিয়ে, কারণ যেটা ওরা অর্জন করেছে এর মধ্যে শেখ হাসিনাকে তাড়িয়ে মৌলবাদীকে ইয়ে করে, আসলে তো কোটা বিরোধী আন্দোলন ছাত্রদেরকে টুপি পরিয়েছে। এখন অনেক ছাত্ররা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বলছে যে আমরা ভুল করেছি, আমরা তো এরকমটা চাইনি, আমরা বুঝতে পারিনি। ওদের স্বাধীনতা বলতে মানে ৭১-এর আগে যেটা ছিল এবং ৫ই আগস্টের পরে আবার যেটা হলো, তো এটা তো ভিতরে ভিতরে ওদেরকে ব্রেন ওয়াশ করেছে অন্য কথাবার্তা বলে, তো এটা তো ওরাও বুঝতে পারেনি স্টুডেন্টরা। এখন কিন্তু এদেরও কিন্তু কখন গণ অভ্যুত্থান আবার পাল্টা গণ অভ্যুত্থান হবে আপনি আমাদের ভাবার কোনো কারণ নাই। যে যারা মুক্তিযুদ্ধের যারা মানে নায়ক বা যারা করেছে, বাংলাদেশের যে স্পিরিটটা ছিল আওয়ামী লীগের মাধ্যমে হোক বা আমি একটা কথা বলছি কি, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা মানে বাংলাদেশের স্বাধীনতা, আওয়ামী লীগের অনেক ত্রুটি আছে, শেখ হাসিনারও ত্রুটি বিচ্ছুতি যে নাই তা না। এখন এই সমস্ত কারণে যে সমস্ত আওয়ামী লীগ সদস্যরা বা মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা প্রাচীন, ওই সমস্ত পরিবারের যারা লোক যারা স্বাধীন বাংলা চায়, যারা এখনো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গাইতে গাইতে যাদের চোখে জল আসে, এরা কিন্তু মুসলমানই। এরা কিন্তু এখন হয়তো একটু নীরব না, একটু হয়তো বেকায়দায় চলে গেছে, কিন্তু কখন যে ওদের মধ্যে যে রিয়াকশন হচ্ছে না তা না। আপনি দেখুন একটা রিক্সাওয়ালা যেভাবে বলছে আমরা আগের মতোই ভালো ছিলাম, আমাদের এই স্বাধীনতার দরকার নেই, ঠিক আছে, কখন পাল্টা গণ অভ্যুত্থান হবে ঠিক নেই। কিন্তু আপনার এই যে ইউনূস যে কোনো সময় পাল্টে চলে যেতে পারে। এবার আমার মনে হয় যে ইয়ে যদি আসে, ট্রাম্প তো আসবেই জানুয়ারি মাসে, পরে আমেরিকা গিয়েও স্থান পাবে না, কিছুটা পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে জানুয়ারি মাসে 100%। এরা জায়গা পাবে না, খুঁজে পাবে না। এখন হয়তো আমাদের কাছে আপাতত খারাপ লাগছে আর কি। ওকে, আমরা অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আমরা বারবারই বাংলাদেশ নিয়ে যখন কথা বলি তখন আসলে কাঁটাতারের দুপারে যে কথাটা আপনি বলছিলেন, যে যেমন প্রকৃতি যেমন কাঁটাতারের দুপাশে, কাঁটাতার বোঝে না দুপাশে একই রকম, ঠিক কাঁটাতারের দুপাশে কিছু মানুষ আছে যারাও কিন্তু ভারত আর বাংলাদেশের এই জগৎটাকে একই রকম ভাবে, হয়তো ভাবে মাঝে একটা কাঁটাতারের বেড়া আছে, যেমনটা দু পরিবারের মাঝখানে একটা বেড়া থাকে। এখন ভারত বাংলাদেশের সম্পর্কটা আবার কি পুনরায় পূর্বের জায়গায় ফিরে যাওয়ার সম্ভাবনা দেখছেন হাল ফিলে? এবং সেটা যদি যেতে চায়, সেই পরিস্থিতিতে সম্পর্ক নিয়ে যেতে গেলে কি ঠিক করতে হবে বলে মনে হয়? খুব বেশি সময় নেই হাতে। 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, 2025-এর 4ই আগস্ট একটা বছর পূর্ণ হবে। আমরা ওয়েট করে দেখুন না কারা থাকবে সরকারে, দেশের হাল কি হবে, কার সম্পর্ক গঠিত হবে, আমরা লক্ষ্য রাখবো সেটা। এখন আমাদের এটা বলার সময় আসেনি। যারা এখন সরকারে আছে তারা দেশ সামলাক আগে। আমাদের আজকে যে আলোচনার বিষয় তার একটা বিরাট বড় ব্যাপার হল অর্থনৈতিক অবস্থা। দেশের অর্থনৈতিক অবস্থা খুব করুণ, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এখান থেকে মোড় ঘোরাবার জন্য আজকে ভারত বিরোধী জিগির এইসব যদি এইভাবে বেশি দিন চলে, 4 আগস্ট পর্যন্ত এই সরকার টিকে থাকুক, তারপরেই কথাগুলো আলোচনা হবে। দেখুন না কি হয়, আর 2-3 মাস দেখুন। আপনার কি মনে হয় স্যার, মানে এই যে পরিস্থিতি, এটা স্কেল ডাউন সম্প্রতিকালে মানে ইদানিং কালের মধ্যে হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? বিদেশ সচিব, 2 দেশের বিদেশ সচিব বৈঠক করেছে, এরপর মানে আগামী দিনে এই সম্পর্ক আস্তে আস্তে ধীরে ধীরে শিথিল হবে, নাকি যেভাবে উত্তপ্ত হচ্ছে এটা আরো বেশি উত্তপ্ত হবে? না, আমি বলছি কি শুনুন, ভারতবর্ষ কিন্তু প্রথম মেসেজ দিয়েছে ওদেরকে, শেখ হাসিনাকে ভারতের জায়গা দিয়ে আশ্রয় দিয়েছে। এটা ওদের একটা জ্বালা, 1 নম্বর জ্বালা, যে শেখ হাসিনাকে কেন জায়গা দিল। সেই জন্য ওরা বলছে ভারতবর্ষ সন্ত্রাসবাদীদের জায়গা, মানে কেন্দ্রস্থল, এখানে নাকি সন্ত্রাসবাদীরা প্রচুর পরিমাণে ভারতবর্ষে আছে। আসলে ওই হাসিনা এবং আওয়ামী লীগের কিছু লোকজন হয়তো এখানে এসে আশ্রয় নিয়েছে, এটাকে ওরা এরকম ভাবে বলছে আর কি। তো এদের মানে এখন যা পরিস্থিতি, ওদের যা গতি প্রকৃতি, ওরা যেভাবে গভর্নমেন্টটা চলছে এখন, ওরা যারা যেভাবে চালাচ্ছে বা তাদের যারা সমন্বয়ক নামে যারা পরিচিত, তো আমার মনে হচ্ছে একটা দেশ এভাবে চলতে পারে না। আর ভারতবর্ষকে নিয়ে আমি এই কালকেই দেখলাম
যারা চিকিৎসার জন্য এসেছিল তারা কলকাতাতে প্রচুর পরিমাণে কাপড় চোপড় কিনছে, তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনাদের কি বলবে, আপনাদের এখান থেকে কাপড় কিনে নিয়ে যাচ্ছেন? বলছে না, আমরা ইন্ডিয়ান কাপড়কে খুব পছন্দ করি। বলে আপনাদের এখানে যে নেতা যে কাপড় পরেছে, ওদের এগুলি মাথায় কিচ্ছু নেই, ওরা পুরো গিয়ে আমাদের ভারতবর্ষ ছাড়া চলবে না। ঠিক আছে, তো আসলে আমাদের সঙ্গে তো ওদের একটা আত্মিক সম্পর্ক আর জিনগত সম্পর্ক। আত্মিক সম্পর্ক মানে জিনগত সম্পর্ক, একই তো জিন। আমি এর আগে বলেছিলাম যে ওদের রক্ত পরীক্ষা করলে যেই জিনটা পাওয়া যাবে, আমাদের রক্ত পরীক্ষা করলে একই জিন পাওয়া যাবে। কারণ ধর্মটা তো একটা আবরণ ব্যাপার, কেউ সংগ্রাম, কেউ অনফোর্স হয়তো খ্রিস্টানে কনভার্টেড হয়েছেন, অথবা কেউ স্বেচ্ছায় গেছেন, কিন্তু এরা তো সবাই একসময় হিন্দুই ছিল নাকি, সনাতনই তো ছিল। তো আমাদের রক্ত আর ওদের রক্ত তো সেম রক্ত, ব্লাডটা তো এক। তো স্বাভাবিকভাবে আমাদের একটা টান আছে। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ যখন ক্রিকেট খেলতো বা কিছু হতো, বাংলাদেশে কিছু হলে আমাদের একটা আনন্দ হয় যে আমাদের অন্তত বাঙালি রাষ্ট্র আছে, বা ভারতবর্ষ সার্বিকভাবেই ওদেরকে সাহায্য করে। আবার সম্পর্কটা আবার সেই জায়গায় ফিরে যাবে, এটাই কিন্তু অনেকে আশা করছে। এটা যাবে, যেতে বাধ্য। মাঝখানে কিছুদিন একটু ওই আছে না, কিছু যে কোনো একটা কারণে, ঠুনকো কারণে হয়তো সমস্যা হচ্ছে, এবং এই স্ক্রিনগুলোর কারণে হচ্ছে। এটা আমার মনে হয়, আর আমার প্রত্যাশা, আমি যেটা বিশ্বাস করি, এটা দীর্ঘস্থায়ী হবে না। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। তবে আপনাদের আলোচনায় আজ যেটা উঠে এলো, বিএনপির এই যে লং মার্চ, তা নিয়ে খুব বেশি ভাববার অবকাশ নেই। তার জন্য খুব একটা বেশি গুরুত্ব সহকারে দেখছে না আমাদের আজকে যারা বিশেষজ্ঞরা রয়েছেন, এবং এপারের বিশেষজ্ঞরা অবশ্যই বিএনপির এই লং মার্চকে কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ। হাস্যকর বিষয়। অসংখ্য ধন্যবাদ রনি স্যার আপনাকেও, অভিজিৎ স্যার আপনাকেও। দর্শক বন্ধুরা, বাংলাদেশকে রাহু গ্রাস করেছে বলে মনে করছেন অনেকেই, তবে রাহুর নাকি আবার গলা কাটা। তাই অচিরেই সেই কাটা গলা দিয়ে বেরিয়ে বাংলাদেশ আবার নিজের ছন্দে ফিরবে, এমনটাই আশা করছেন কাঁটাতারের দুই পারের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। তবে অযোগ্যদের হাতে পড়ে বাংলাদেশ আগামী দিনে কোন পথে যায় সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। আমরাও কিন্তু নজর রাখছি, তাই আপনার চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।